নমস্কার। কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয় বোরো ধানের উন্নত চাষ পদ্ধতি। ধান আমাদের রাজ্যের প্রধান অর্থকরী ফসল এবং প্রতি বছর এই ধান বিশেষ করে আউশ এবং বোরোর মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয় আমাদের বোরো মরশুমে। এই মুহূর্তে বোরো মরশুম চলছে, কিন্তু আবহাওয়াজনিত কারণে রোগ পোকার আক্রমণে এবং সঠিক পরিচর্যার অভাবে ব্যাহত হয় উৎপাদন। ক্ষতি শুধু চাষি বন্ধুদের নয়, তার প্রভাব থাকে বাজারে, তার প্রভাব থাকে আমাদের রাজ্যের অর্থনীতিতে, টান পড়ে খাদ্য ভাণ্ডারে। কিন্তু কৃষি বিজ্ঞানী বিশেষজ্ঞের পরামর্শে এই মুহূর্তে উন্নত পদ্ধতিতে বোরো ধানের চাষে আসছে সাফল্য। সেই সাফল্যের অধিকারী আপনারাও হতে পারবেন। কিভাবে উন্নত পদ্ধতিতে বোরো ধান চাষ করবেন, কি বলছেন বিশেষজ্ঞেরা, আপনাদের প্রশ্ন, সব নিয়ে শুরু করব আজকের আলোচনা। শুরুতেই আপনাদের সঙ্গে আলাপ করে দিই। আজ আমাদের স্টুডিওয়ে উপস্থিত আছেন ধান্য গবেষণা কেন্দ্র চুঁচুড়া থেকে ডক্টর দিলীপ কুমার পাত্র, উদ্ভিদ রোগতত্ত্ববিদ। নমস্কার, স্বাগত আপনাকে। আর আছেন শস্যবিদ, ধান্য গবেষণা কেন্দ্র চুঁচুড়া থেকে শ্রী সমীর কুমার হেমব্রম। নমস্কার, স্বাগত আপনাকেও। আর প্রিয় দর্শক বন্ধু, আপনারা তো আছেনই, আপনাদের জন্য নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া আছে। ওই নাম্বারে আজকের বিষয়ের ওপর অর্থাৎ বোরো ধানের উন্নত চাষ পদ্ধতির ওপর আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। চলে আসছি সরাসরি আলোচনায়। আমি প্রথমেই সমীরবাবু আপনার কাছে যে বিষয়টা জানতে চাইব যে বোরো চাষের জন্য জমি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেই সঙ্গে জাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই শুরুতে আপনি কি পরামর্শ দেবেন? প্রথম হচ্ছে আমি বলবো যে বোরো ধানের জমি সচরাচর মাঝারি বা নিচু জমি হওয়া দরকার, এবং যেখানে জল দেওয়ার সুযোগ সুবিধা আছে এই রকম জমি কিন্তু আমাদের নির্বাচন করা উচিত। আর জাত দিকটা এমন খুব গুরুত্বপূর্ণ, কেননা ভালো ফলন পেতে হলে সঠিক জায়গা থেকে সঠিক জাতের সার্টিফাইড জাত কিন্তু আমাদের সংগ্রহ করতে হবে। বোরো মরশুমে যে জাতগুলোর মধ্যে হলো শতাব্দী, সুকুমার, উজিত, ক্ষিতিশ, ললাট, MT 1153, আর যেগুলো আমাদের নোনা জায়গা, যেটা সুন্দরবন এলাকার মধ্যে ওই জাতগুলোর মধ্যে হলো রশি, মোহন, CSR 27। এছাড়া আমাদের পশ্চিমাঞ্চল যেখানে হচ্ছে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, এই জায়গা হচ্ছে হীরা, আদিত্য, যামিনী, অন্নদা, প্রভাত, এইগুলো। আর উত্তরবঙ্গ যেগুলোর জন্য আমরা অন্নদা, রশি, গৌতম, প্রভাত, গজপতি, নরেন্দ্র, ধার 97, আচ্ছা, এই জাতগুলো কিন্তু আমাদের বোরো সিজনে, যেগুলো বোরো সিজন সচরাচর যেগুলো হচ্ছে কম দিনের ধান বা মধ্যমেয়াদী, এই জাতগুলো কিন্তু আমাদের বোরো ধানের জন্য আমাদের ভালো জায়গা থেকে বীজটা সংগ্রহ করতে হবে। আচ্ছা, দিলীপবাবু আপনার কাছে আসবো যে উনি জমির কথা বললেন এবং সমীরবাবু যে জাতগুলো বললেন, এবারে যে আমাদের বীজতলা, প্রথম আতুর ঘর যেটা বলা হয় সাধারণ ধানের ক্ষেত্রে, সেটা কিভাবে তৈরি করবেন? এবং আরও একটা প্রশ্ন এর মধ্যে থাকে যে বীজ শোধন, যদিও এখন চাষ অন্য জায়গায় পর্যায়ে রয়েছে, সেক্ষেত্রে তবুও একটু আপনার কাছ থেকে পরামর্শ শুনে নেব। হ্যাঁ, দেখুন, সমীরবাবু যেমন বলেছেন যে সব সময় হচ্ছে সেচ সুবিধাযুক্ত জায়গায় আমাদেরকে জমি বা নির্বাচন করতে হবে। বীজতলার ক্ষেত্রেও তাই। আর বীজতলাটা এমন জায়গায় হবে যেখানে কিন্তু কোনো রকম ছায়া থাকবে না। আচ্ছা, এটা 1 নম্বর। এরপর হচ্ছে আমাদের 1 বিঘা জমি রোয়া করার জন্য 2 কাঠা বীজতলা দরকার হবে। যখন যেসব জায়গায় জমিতে মাটির রস উপযুক্ত থাকে, সে সময় আমাদেরকে কী করতে হবে, শুকনো চাষ দিয়ে জমিটাকে চাষ করে নিতে হবে এবং ওই জমিটাকে 7 দিন ফেলে রাখতে হবে। এর ফলে কী হবে, আগাছাগুলো মরে যাবে। এর 7 দিন পর ওই জমিতে জল ঢুকিয়ে কাদা চাষ দিতে হবে এবং তার 3 থেকে 4 দিন পর ওই জমিটাতে ফাইনাল চাষ দিয়ে ওটা সিডবেডের উপযুক্ত হয়ে যাবে। এবং এই সময় আমাদেরকে ওই জমিতে কাঠা প্রতি 100 কেজি জৈব সার, 750 গ্রাম ইউরিয়া, সুপার ফসফেট 2 কেজি এবং পটাশ 500 গ্রাম ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর বাকি যে 750 গ্রাম ইউরিয়া, ওটা বীজতলাতে দিতে হবে পরবর্তী 20 দিন পর। আচ্ছা, বীজতলা সবসময় হবে যেটা হচ্ছে, সেটা হচ্ছে 1.5 মিটার চওড়া, 10 থেকে 15 সেন্টিমিটার উঁচু এবং দুটো বেডের মাঝখানে 40 সেন্টিমিটার গ্যাপে নালা থাকবে, যাতে করে সেচের সুবিধা হবে এবং অন্যান্য পরিচর্যা করা যাবে। আচ্ছা, এরপর যেটা হচ্ছে গিয়ে বীজ শোধন। ধানের
ম্যাক্সিমাম রোগ হচ্ছে বীজবাহিত, কাজেই বীজ শোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বীজ শোধন আমরা করতে পারি কার্বেন্ডাজিম দিয়ে বা ট্রাইসাইক্লোজল দিয়ে। 2 গ্রাম ওষুধ 1 কেজি বীজে মিশিয়ে প্রথমে জলে দ্রাবণ করে ওখানে ওষুধ গলা জলে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে সেই বীজটাকে ছেঁকে নিতে হবে, তারপর ঝাঁকে দিতে হবে, তারপর যে অঙ্কুরিত হলো সেই বীজটাকে বেডে ফেলে দিতে হবে। আচ্ছা, এছাড়াও চুচুড়া ধান্য গবেষণা কেন্দ্রে আমরা একটা গবেষণা করেছি, সেটা হচ্ছে আমাদের রাজ্যে বড় মরশুমে একটা বড় সমস্যা হয়, সেটা হচ্ছে বীজতলা লাল হয়ে শুকিয়ে যায়, চাষি ভাইরা মাঝে মাঝেই বলেন। তো কি হয়, অত্যধিক ঠান্ডার জন্য যেমন চারার শারীরবৃত্তীয় প্রক্রিয়া ব্যাহত হয়, ঠিক একইভাবে বেশ কিছু বীজবাহিত রোগ, কিছু মাটিবাহিত রোগ, এদের সাঁড়াশি আক্রমণে বীজতলা লাল হয়ে যায় এবং শুকিয়ে যায়। এর জন্যে আমাদেরকে মেটালেক্সিল 8%, ম্যানকোজেব 64% যে ছত্রাকনাশক বাজারে পাওয়া যায়, সেটা 2.5 গ্রাম প্রতি কেজি বীজে মিশিয়ে শোধন করে নিতে হবে, 1 নম্বর। 2 নম্বর, বীজতলায় যখন চারার বয়স 20 দিন হবে, ওই ছত্রাকনাশকটাই জলে গুলে জমিতে যদি দেওয়া হয়, তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকটাই মিটে যেতে পারে। আচ্ছা সমীরবাবু, আপনার কাছে আসবো, তার আগে এক বন্ধু আছেন টেলিফোনে, একটু দেখে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? এটা হচ্ছে আমি বলতে যাচ্ছি বীজ ধানের যে ঠান্ডার জন্য যে ধানতলা মারা যাচ্ছে, এটার জন্য কি করেন? একটু ভালো করে একটু আপনি একটু দূরে গিয়ে বলুন, টিভি সেট থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে না। হ্যাঁ বলুন এবার। বীজতলা, ধানের বীজতলা, হ্যাঁ হ্যাঁ, বীজতলা কাজে মারা যাচ্ছে, মরে যাচ্ছে গাছগুলো শুকিয়ে। আচ্ছা, বীজতলা শুকিয়ে যাচ্ছে, তাই তো? শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, আমাদের আলোচনায় আমাদের আসবে এগুলো। আপনি উত্তরটা আগে নিয়ে নেবেন না আমি পরবর্তী প্রশ্ন পরবর্তী আমি পরে আচ্ছা আলোচনা আচ্ছা করব। সমীর বাবুর কাছে আমি যেটা জানতে চাইবো যে বীজতলার পরবর্তী পর্যায় হিসেবে মূল জমিতে যে রোয়া করার কাজটা, সেটা জন্য জমি কিভাবে প্রস্তুত করবেন চাষি বন্ধুরা? আচ্ছা, জমিতে যদি সঠিক পরিমাণ রস থাকে, মানে অপটিম ময়েশ্চার যেটা বলছে, সেই সময় আমাদের কিন্তু শুকনো চাষ দিতে হবে জমিকে ভালো করে। আচ্ছা চাষ দেওয়ার পরে কিন্তু এটা 5-6-7 দিন কিন্তু ফেলে রাখতে হবে, যাতে আগাছাগুলো সব মরে যায়। তারপর 5-6 দিন পরে আবার কি করব, জল ঢুকে কিন্তু এবারে কাদা চাষ দিতে হবে। এই কাদা চাষ দেওয়ার সময় আমাদের কিন্তু যে ফসফেট 50 থেকে আমরা 54 কেজি পার বিঘাতে, মানে প্রতি বিঘাতে আমাদের কিন্তু মিশিয়ে দিতে হবে। তারপরে জলটা কিছুদিন ধরে রাখতে হবে, 4-5 দিন। তারপরে কিন্তু ফাইনাল চাষ হবে, আবার 5-6 দিন পরে ফাইনাল চাষ হবে। ফাইনাল চাষ সময় যেগুলো হচ্ছে ইউরিয়া 9 থেকে 10 কেজি বিঘা প্রতি এবং 10 থেকে 11 কেজি পটাশ সার মিশিয়ে যখন আমাদের চারা 35 থেকে 42 দিন একজন বয়স হবে, 4 থেকে 5 পাতা এরকম হয়ে যাবে, তখন কিন্তু আমাদের রোয়ার কাজ শুরু করে দিতে হবে। এই ছাড়া যদি আমাদের জমিতে যদি আমাদের জিঙ্কের ঘাটতি থাকে, তাহলে কিন্তু আমাদের কি করব, রোয়ার পরে কিন্তু জিঙ্ক, যেটা হচ্ছে আমাদের জিঙ্ক এডিটি আছে, সেটা 1/2 গ্রাম থেকে 1 গ্রাম প্রতি লিটার জলের সাথে মিশিয়ে ধান রোয়ার 21 এবং 42 দিন মাথায় আমাদের কিন্তু স্প্রে করতে হবে যদি জিঙ্কের ঘাটতি থাকে। এছাড়া জিঙ্ক সালফেটও দিতে পারি, জিঙ্ক সালফেট 1/2 গ্রাম প্রতি লিটার জলের সাথে প্লাস 10 গ্রাম ইউরিয়া, এটাও কিন্তু আমাদের 20 আর 40 দিন দুবার কিন্তু স্প্রে করতে হবে। এছাড়া চাপান সার আর একটা আছে, চাপান সার হচ্ছে আমাদের 20 থেকে 21 দিনের মাথায় চাপান সার আমাদের কিন্তু 20 থেকে 22 কেজি এরকম একটা ডোজে কিন্তু চাপান সার আমাদের দিতে হবে। চাপান সার দেওয়ার পরে কিন্তু জমিটা ভালোভাবে গেটে দিতে হবে। আচ্ছা প্রথম চাপান সার 20 থেকে 21 দিন পরে, তারপরে দ্বিতীয় চাপান সার কিন্তু সেই সময় কি করব, সেই সময় ইউরিয়া 9 থেকে 10 কেজি সাথে পটাশ 3.5 কেজি বিঘা প্রতি দিতে হবে। এবং দেওয়ার পরে সেটাও একটু হালকা করে ঘেটে দিতে হবে। ঘাটার পরে তাতে কি হবে সুবিধা, সার দিলে যে ধানের শীষগুলো একসাথে বেরোবে, ধানের রং ভালো হবে, কালারও ভালো হবে। আর জিঙ্কের তো বললাম, জিঙ্ক দিলে চিটে ভালো হবে, দানা পুষ্ট হবে, ফলনও বৃদ্ধি সহায়ক হবে। আচ্ছা আমি দিলীপ বাবুর কাছে আসবো এই নিয়ে যে আয় বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে, আমরা জলের সঙ্গে ধানের একটা নিবিড় সম্পর্ক আমরা জানি। বোরো চাষের ক্ষেত্রে এই সময় জল কতটা পরিমাণ বা কিভাবে ব্যবস্থাটা নেবেন চাষি বন্ধুরা? দেখুন, বড় চাষটা হচ্ছে টোটালটা সেচ নির্ভর, কারণ এখন তো বৃষ্টির ব্যাপার নেই। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে এই
বোরো চাষের জন্য অত্যধিক জল তুলে নেওয়ার ফলে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেখানে বোরো চাষের এলাকা বেশি, সেখানে কিন্তু ভূগর্ভস্থ জলস্তর নেমে যাচ্ছে। এটা একটা সমস্যা হচ্ছে। তাছাড়া Deep shallow বিভিন্ন ব্যবহার করার ফলে। হ্যাঁ, আর বিভিন্ন জায়গায় যেটা হচ্ছে দ্রুত আর্সেনিকের সমস্যা দেখা যাচ্ছে। ঠিক। তো এই জন্য আমাদেরকে বোরো চাষের সেচটা নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে? যেমন হচ্ছে ধান রোয়া করার 25 থেকে 30 দিন পর্যন্ত জমিতে 2 থেকে 3 সেন্টিমিটার জল দাঁড় করে রাখতে হবে। এতে করে ধান গাছের চারাটা ঠিকমতো লেগে যাবে এবং ওটা তাড়াতাড়ি বেড়ে উঠবে। এই 25 থেকে 30 দিন পর থোড় আসা পর্যন্ত এই সময়টা কিন্তু জমিতে জল কন্টিনিউ ধরে রাখার দরকার নেই। এক্ষেত্রে আমাদেরকে পর্যায়ক্রমে শুষ্ক এবং ভেজানো পদ্ধতিতে সেচ দিতে হবে, যেটাকে আমরা ইংরেজিতে বলছি অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং। আচ্ছা। যখন জমিতে হালকা চুলের মতো ফাটল দেখা দেবে তখনই শুধুমাত্র আমরা সেচ দেবো। এতে করে কি হবে? গাছের শেকড়ের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং গাছের পাশকাঠির সংখ্যা বাড়বে। পর্যবেক্ষণটা খুব খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। হ্যাঁ। এরপরের ফেজ মানে থোড় আসার থেকে ধানা পুষ্ট হওয়া পর্যন্ত, তখন কিন্তু জমিতে আরো আমরা 3-4 সেন্টিমিটার জল ধরে রাখবো। না হলে কি হবে? ধানের পরাগ মিলন ঠিক মতো হবে না, ধান চিটে হয়ে যাবে। আর আমরা জানি ধান কাটার 15 থেকে 20 দিন আগে জলসেচটা বন্ধ করে দিতে হবে। আচ্ছা, এইভাবে যদি স্যার আরেকটা জিনিস যে প্রশ্নটা জানতে চাইবো, যে অঞ্চলেতে জলের অভাব রয়েছে সেখানে আমরা শ্রী পদ্ধতির কথাগুলো জানি, এক্ষেত্রে কি ব্যবহার করা সম্ভব? এখানে আমাদের যেহেতু জল অনেকটা কম লাগছে, হ্যাঁ, সেক্ষেত্রে সি পদ্ধতিতে আমরা ব্যবহার করতে পারি। বা আমরা যে যেটা বলবো অল্টারনেট ওয়েটিং ড্রাই, এখানেও জলের পরিমাণটা অনেকটা কমে যাবে। কারণ এই যে ফেজটা একটা লম্বা ফেজ, এখানে জলটা নিয়ন্ত্রিত করতে পারছি আমরা। তাহলে এইভাবে যদি আমরা পরিচর্যা করতে পারি জলের সেচের, তাহলে কি হবে? ফলন যেমন বাড়বে তেমনি করে এই যে পরিবেশের যে ভারসাম্য সেটাও বজায় থাকবে। সমীরবাবু, আপনার কাছে জানতে যে রোয়া করার সময় আপনি রোয়ার ব্যাপারটা বিস্তারিত বলেছেন, তবু কোন কোন বিষয়গুলোর ওপর মানে সতর্ক থাকবেন বা খেয়াল রাখবেন চাষি বন্ধুরা? হ্যাঁ, এটা হচ্ছে রোয়া করার সময় আমাদের কিন্তু মনে রাখতে হবে গুছি প্রতি কিন্তু 3-4টে বীজ কিন্তু দিতে হবে প্রতি গুছিতে। দেওয়ার পরে কিন্তু কি করতে হবে? গাছ থেকে গাছের দূরত্ব এবং সারি থেকে সারির দূরত্ব যেন ঠিক থাকে। যেগুলো আমাদের জলদি জাত বা হাইব্রিড জাত যেগুলো আছে, সেই ক্ষেত্রে কিন্তু গাছ থেকে গাছের দূরত্ব হবে 15 সেন্টিমিটার, আর সারি থেকে সারির দূরত্বও হবে 15 সেন্টিমিটার। আর যেগুলো হচ্ছে মধ্যমেয়াদী, সেইগুলো কিন্তু সারি থেকে সারির দূরত্ব হবে 20 সেন্টিমিটার, আর গাছ থেকে গাছের দূরত্ব হবে 15 সেন্টিমিটার। আবার যারা বীজ তৈরি করবে, সিড প্রোডাকশন করবে যারা, তাদের ক্ষেত্রে কিন্তু 20 সেন্টিমিটার হতে হবে। আবার একটা মনে রাখতে হবে, রোয়ার সময় যেমন বেশি গভীরতা কিন্তু রোয়া করা যাবে না। ধানের শিকড় 2 থেকে 3 সেন্টিমিটারের নিচে কিন্তু যাওয়া চলবে না। গেলে কি হবে? শিকড়টা কিন্তু পচে যেতে পারে এবং পাশকাঠির সংখ্যা অনেকটাই কমতে পারে, যার ফলে ফলনের হেরফের হতে পারে, কিন্তু ফলন কমে যেতে পারে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আরেকটা জিনিস জানবো, আপনি সারের কথা উল্লেখ করলেন, জৈব সারের ব্যবহারের প্রয়োজন আছে কি এখানে? জৈব সার আমরা প্রথমে জমি তৈরির সময় আমরা দিতে পারি জৈব সার। আচ্ছা, হ্যাঁ, 5 থেকে 10 আমরা যেগুলো ভার্মি কম্পোস্ট 3 থেকে আমরা 4 কুইন্টাল বিঘেতে আমরা দিতে পারি সেগুলো। এখন তো চাষি বন্ধুরা নিজেরাও তৈরি করে নিতে পারছেন। ভার্মি কম্পোস্ট দিতে পারি, গোবর সারও আমরা দিতে পারি 10 টন পার হেক্টর হিসাবে, আমাদের বিঘেতে মোটামুটি 3-4 কুইন্টাল এরকম আমরা দিতে পারি সেটা। আচ্ছা, দিলীপবাবু, স্যার আপনার কাছে যেটা জানবো যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা যতই বীজ শোধন করি না কেন, রোগ পোকার একটা আক্রমণ কিন্তু আসে, বিশেষ করে আবহাওয়াজনিত কারণে। যদিও বোরো চাষে এই সময় ঠান্ডা আবহাওয়া মরশুমটা অত্যন্ত অনুকূল বলেই মনে হয়, সেক্ষেত্রে বোরো ধানের কি কি রোগ পোকার আক্রমণ হতে পারে এবং তার প্রতিকারটা? দেখুন, ধানের মূলত মেন যেটা কীটশত্রু যেগুলো হয় সেগুলো হচ্ছে মাজরা পোকা, বাদামি শোষক পোকা, শীষ কাতার লেদা পোকা, পামড়ি পোকা, ভেপু পোকা, শ্যামা পোকা, এগুলো আসে। কিন্তু বোরো ধানের ক্ষেত্রে মাজরা পোকার আক্রমণটা বেশি দেখা যায়। এটাই হচ্ছে মূল পোকা বোরো ধানের। এক্ষেত্রে কি হয়? মাজরা পোকার মথটা যেমন ছবিতে দেখা যাচ্ছে, একটা ছোট প্রজাপতির মতো, দুটো ডানায় দুটো কালো কালো স্পট আছে। এই যে মথ, স্ত্রী মথ, এ কী করে? ধান গাছের পাতার উপরে গুচ্ছাকারে ডিম পাড়ে, অনেকগুলো ডিম একসাথে পেড়ে দেয়। সেই ডিমগুলো 5 থেকে 10 দিন পর ডিমগুলো ফুটে কিড়া বা শুটকিট বের হয়। এই যে কিড়া বা শুটকিটগুলো বেরোলো, এরা কী করে? আস্তে আস্তে নিচের দিকে নেমে ধান গাছের যে গোড়া, সেখানে কাণ্ডটাকে ফুটো করবে এবং ফুটো করে ওই কাণ্ডের গোড়ায় ঢুকে যাবে।
এবং ওখান থেকে নরম শ্বাসটা কুড়ে করে খাবে। আচ্ছা। তার ফলে কি হবে, মাঝখানের যে পাতাগুলো যেটা দেখায় উপরে ছবি দেখা যাচ্ছে ডান দিকে, মাঝখানের পাতাগুলো শুকিয়ে যাবে। এটাকে বলছি আমরা কি, মরা পাশকাঠি বা ডেড হার্ট। ঠিক। এটা হচ্ছে টেলারিং স্টেজে যখন থোড় আসছে তখনকার সিমটম। এরপরে যখন ধানের শীষ আসে তখন শীষটা বেরোবার আগে যদি মাজরার আক্রমণ হয় তখন কি হবে, শীষটা বের হতে পারবে না, অথবা যদি শীষ বের হয় শীষটা সাদা হয়ে যায়। নিচের যে ছবিটা দেখা যাচ্ছে সাদা শীষ, এটাকে বলছি আমরা সাদা শীষ বা হোয়াইট ইয়ার হেড। তো এইটা হচ্ছে বোরো সিজনের প্রধান কীটশত্রু মাজরা পোকা। এটা নিয়ে এরপরে আসছি আমি রোগের কথায়। ধানের রোগ তো অনেক রকমের হয় আমাদের রাজ্যে। মেন যে রোগগুলো হয় সেটা হচ্ছে খোলা ধসা, খোলা পচা, আমরা জানি, ঝলসা, বাদামি দাগ, তারপরে যে লক্ষ্মী রোগ, ব্যাকটেরিয়া জনিত ঝলসা, এইগুলো হয়। কিন্তু আমরা দেখেছি যে এই যে বড় মরশুম, বড় সিজনে, এই সিজনে আমাদের রাজ্যের প্রধান রোগ হচ্ছে ঝলসা বা ব্লাস্ট। এই রোগটা হচ্ছে একটা ছত্রাক গঠিত বীজবাহিত রোগ। এই রোগের আক্রমণের ফলে লক্ষণ বিভিন্ন রকম হয়। চাষি ভাইদের রোগ নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই লক্ষণ জানতে হবে। তো আমি আলোচনা করছি লক্ষণগুলো। সেটা হচ্ছে লক্ষণটা বিভিন্ন রকমের হয়। একটা হয় পাতা ঝলসা, যেটাকে আমরা বলছি লিভ ব্লাস্ট। এক্ষেত্রে কি হয়, একদম বাঁ দিকের যে লক্ষণটা দেখা যাচ্ছে পাতা ঝলসা, এক্ষেত্রে কি হয়, ওই পাতার মতো, পাতার উপরে চোখের মতো বা মাকুর মতো দাগ হয়। দাগগুলোর মাঝখানটা ধূসর, চারপাশটা বাদামি রঙের হয়। এই দাগগুলো যখন আকৃতিতে বাড়ে তখন একটার সাথে একটা দাগ লেগে যায় এবং পাতাটা ঝলসে যায়, এবং এইরকম আক্রান্ত জমি দূর থেকে পড়া পড়া লাগে। সেজন্যে ঝলসা আরেকটা নাম হচ্ছে পোড়া দাগ রোগ। এটা হলো পাতা ঝলসা। এরপর হচ্ছে গাঁট ঝলসা, ওই মাঝখানের ছবি। হ্যাঁ, মাঝখানের ছবিটা, যেটা দেখুন কাণ্ডের যে গাঁট, সেই গাঁটটা কালো হয়ে পচে যায় এবং ঠিক ওই জায়গাটায় ভেঙে যায়। তাহলে বুঝতে পারছেন, যদি ভেঙে গেল তার মানে কি টোটাল ফলনটা মার খেয়ে গেল, আর কিছু থাকলো না। এটা একটা। আর 3 নম্বর হচ্ছে শীষ ঝলসা বা গলা ঝলসা, ইংরেজিতে বলছি আমরা নেক ব্লাস্ট। ইদানিংকালে আমাদের রাজ্যে বেশ কয়েকটি জেলায় আমরা দেখছি গত কয়েক বছর ধরে এই গলা ঝলসা বা নেক ব্লাস্টের আক্রমণ কিন্তু বেড়ে যাচ্ছে। এতে কীরকম লক্ষণ হয়, ধানের শীষের যে গোড়াটা, যেমন ছবিতে দেখা যাচ্ছে, ওই গোড়াটা পচে যায় এবং শীষটা ভেঙে যায়। এবং যে 3টে লক্ষণের কথা বললাম, পাতা ঝলসা, গাঁট ঝলসা, শীষ ঝলসা, সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে শীষ ঝলসা। আচ্ছা। আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে মাজরা পোকার আক্রমণ আমি বললাম কি, যে সাদা শীষ দেখা যায় ঝলসার ক্ষেত্রে এবং সাদা শীষ হয়। আচ্ছা। তাহলে চাষি ভাইরা বুঝবেন কি করে কোনটা ঝলসার আক্রমণ বা কোনটা মাজরার আক্রমণ। আচ্ছা। সেক্ষেত্রে আমি বলে রাখি, যদি আমরা জানি যে যদি শীষটাকে আলতো করে হাত দিয়ে টেনে তুলি, যদি উঠে যায় তাহলে ওটা মাজরার আক্রমণ। আচ্ছা। আর যদি না হয় তাহলে ঝলসা। আচ্ছা। তো চাষি ভাইদেরকে মোটামুটি বড় সিজনে এই রোগ পোকাগুলো নিয়ে সতর্ক থাকতে হবে। ঠিক আছে, আমি এরপরেতে নিয়ন্ত্রণের ব্যাপারটা নিয়ে আলোচনা করব, তার আগে আচ্ছা, ও একজন বন্ধু ছিলেন, যে কোনো কারণেই সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আচ্ছা, যেটা জানবো আমি সমীরবাবু আপনার কাছ থেকে, যে আগাছা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে সংকট, বিশেষ করে এই চাষের ক্ষেত্রে, সেখানে কিভাবে আগাছা নিয়ন্ত্রণ করবে? বড় ধানের জমিতে আগাছা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মুক্ত করতে হবে। আগাছা থাকলে কি হবে, রোগ জীবাণু কিন্তু বাড়বে এবং তার ফলে কিন্তু ফলন কমতে পারে, কিন্তু 15 থেকে 60% কিন্তু কমতে পারে। তাই দুটো আমাদের হাত নিড়ানি দিতে হবে, 20 দিনের মাথায় আর 40 দিনের মাথায় দুটো কিন্তু ভালো করে হাত নিড়ানি দিয়ে পরিষ্কার করতে হবে জমিকে। এছাড়া আগাছা নাশক কিছু ওষুধ বাজারে বেরিয়েছে, সেগুলো কিন্তু ধান রোয়ার 2-3 দিন মাথায়, সেগুলো যেমন সাথী 20 গ্রাম হচ্ছে প্রতি বিঘেতে। এছাড়া প্রিটিলাক্লোর বলে একটা ওষুধ আছে, সেটা 100 ml, সেগুলো বালির সাথে মিশিয়ে কিন্তু ছড়িয়ে দিলে আগাছাটা কিন্তু অনেকটা কমানো যায়। তাহলে কিন্তু আগাছার খুবই কমানো যাবে। এছাড়া যদি ধানের রোয়ার আগে 15-20 দিন মাথায় যদি আগাছা হয়, এছাড়া কাউন্সিল অ্যাক্টিভ বলে একটা ওষুধ আছে, এই ওষুধটা খুব ভালো, 3 গ্রাম 9 লিটার জলের সাথে মিশিয়ে কিন্তু স্প্রে করতে হবে। তাহলে কিন্তু আগাছা আমরা ভালো করে দমন করতে পারবো। আচ্ছা, এই ওষুধ ব্যবহারের ফলে একটা পরিবেশ দূষণ হওয়ার সম্ভাবনা থাকে কি? না, এরকম কোনো ব্যাপার না, ব্যাপার নেই। এটা কোনো পরিবেশ দূষণ হবে না, কিন্তু ধানটা কোনো সুস্থ সবল থাকবে, কোনো অসুবিধা হবে না, আগাছা কমবে, ফল ঠিকঠাক থাকবে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি দিলীপবাবুর কাছে যে প্রশ্নটা জানতে চাইবো, যে আপনি তো বিভিন্ন লক্ষণগুলো যেমন পোকার আক্রমণের বললেন বা রোগের কথাগুলো বললেন, এর প্রতিকারগুলো কিভাবে করবেন? হ্যাঁ, আমি প্রথমে আসছি মাজরা পোকার ক্ষেত্রে। মাজরা পোকা বললাম, আমি আলোচনা করলাম
তো মাজরা পোকার দমন ব্যবস্থা কি হবে? প্রথমত বলি যে যখন ধানের পাতার উপরে এই ডিমের গাদা দেখা যাবে, তখন ওই ডিমের গাদার সময় পাতাটাকে তুলে ওটাকে নষ্ট করে ফেলতে হবে, 1 নম্বর। আর হচ্ছে এক দফায় কিছুতেই বেশি পরিমাণে ইউরিয়া দেওয়া যাবে না। এতে কি হবে? গাছের কাণ্ড নরম রসালো হবে, পোকার আক্রমণ বেড়ে যাবে। আর রোগ পোকা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা বারবার বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাঠ পরিদর্শন। নিয়মিত মাঠ পরিদর্শন করা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক। নাহলে রোগ নিয়ন্ত্রণ করা যাবে না। কারণ জমিতে যদি পুরো রোগ পোকার আক্রমণ হয়ে যায়, সেক্ষেত্রে কন্ট্রোল করা খুব টাফ হয়ে যাবে। এটা 2 নম্বর হচ্ছে জমিতে যদি সন্ধেবেলায় আলের উপরে আমরা টায়ার বা মশাল জ্বালাতে পারি, তাহলে কিন্তু যেগুলো পোকার মথ সেগুলোকে পুড়ে পোকার পরিমাণটা ওই এলাকায় অনেকটা কমে যায়। কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ওই এলাকার সমস্ত চাষি ভাইদের একসাথে যৌথভাবে করতে হবে এইটা। আর হচ্ছে অনেক সময় জমিতে যদি আমরা বাঁশের খুঁটি পুঁতে রাখি বা ডাল পুঁতে রাখি, তাহলে কি হবে? পাখিরা বসে ওখানে লেদা ধরে খেয়ে নেবে, এটা হয়। স্যার একটু বিরত করছি, এক বন্ধু এসছেন টেলিফোনে, একটু দেখে নিন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। আমি মুর্শিদাবাদের সাগরদিঘি থানা থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি বলছি কি, এই সময় আমাদের কি বড় সিজনে খাসা ধানের চাষ করা যায়? হ্যাঁ আরেকবার বলুন। এই বড় সিজনে আমাদের যে খাসা যেটা বলি আমরা, হ্যাঁ সেই খাসা ধানের চাষ হ্যাঁ, করা যায়? আচ্ছা হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন ব্রজবাবু, আমরা উত্তরটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমি আগে সেটা বলে নিয়ে তারপর ওই উত্তরটা নিয়ে নেব। হ্যাঁ তো ঠিক। যদি জমিতে রোগের আক্রমণ, পোকার আক্রমণ দেখা যায়, তাহলে আমরা জমিতে দানাদার কীটনাশক প্রয়োগ করতে পারি। দানাদার কীটনাশক হিসেবে প্রয়োগ করতে পারি আমরা ফ্লুবেন্ডামাইড। এটা ডোজ হবে 1 বিঘা জমিতে 1.5 কেজি। কার্টাপ হাইড্রোক্লোরাইড 1 বিঘা জমিতে 3.5 থেকে 4 কেজি। অথবা আমরা যেগুলো মিক্সচার কেমিক্যাল আছে, ইমামেকটিন, বেনজোয়েট, কার্টাপ হাইড্রোক্লোরাইড, এটা হচ্ছে দানাদার, এটা হচ্ছে হেক্টর প্রতি 8 কেজি। আর ক্লোরানট্রেনিরপ্রোর আর থায়ামিথক্সানের যে মিক্সচারটা আছে, এটাও বিঘা প্রতি আমরা 800 গ্রামের মতো প্রয়োগ করতে পারি। এছাড়াও গাছে আমরা স্প্রে করতে পারি নোভালউরন প্লাস ইমামেকটিন বেনজোয়েটের যে মিক্সচার আছে, লিটারে 1.5 ml হিসাবে। থায়োমিথক্সাম ল্যামডা, এটাও আমরা ব্যবহার করতে পারি লিটারে 0.5 ml করে। এগুলো আমরা স্প্রে করতে পারি। এটা হচ্ছে মাজরার দমন। এরপর হচ্ছে আমি আসছি ঝলসার ক্ষেত্রে। ঝলসা একটা খুব গুরুত্বপূর্ণ রোগ। এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে, আমি বারবার বলেছি যে ঝলসা হচ্ছে একটা বীজবাহিত রোগ। তাহলে আমাদেরকে অবশ্যই সুস্থ সবল বীজ সংগ্রহ করতে হবে। তার মানে যে জমিতে আমার ঝলসার আক্রমণ দেখা গেছে, সেই জমি থেকে বীজ নেওয়া যাবে না, ঠিক 1 নম্বর। এবং অবশ্যই ওই বীজটা শোধন করে নিতে হবে। বীজ শোধনে আমি বারবার বলছি, আলোচনাও করেছি। এরপর হচ্ছে ঠিক আছে। হ্যাঁ স্যার আরেকজন এসছেন, দেখে নিই বন্ধু। হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমরা যে ধানের মাজরা পোকাকে কোনো রকমই ধ্বংস করা যাচ্ছে না, বীজের দিয়ে হয়তো ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এবং আমাদের ধান ওঠা পর্যন্ত আমাদের মাজরার ওষুধ কতবার ব্যবহার করা উচিত? আচ্ছা ঠিক আছে, ওই নিয়েই আলোচনাটা আমরা করছি এই মুহূর্তে। আপনি শুনতে থাকুন ভাগধর বাবু। হ্যাঁ আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। হ্যাঁ বলুন। আপনি শুনতে থাকুন, অসুবিধা হবে না। হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে বীজতলা শোধন। চারা রোয়া করা যখন বীজতলা আমরা তুলবো, তার ঠিক 7 থেকে 10 দিন আগে আমি যে দানাদার কীটনাশকগুলো বললাম, ওগুলো জমিতে প্রয়োগ করতে হবে। তাছাড়া ওই সময় একটা ছত্রাকনাশক ট্রাইসাইক্লাজোল 75%, 1 লিটারে 1/2 গ্রাম, অর্থাৎ 15 লিটারে 7.5 গ্রাম হিসাবে গুলে ওটাকে স্প্রে করতে হবে। এইটা। আর জমিতে যদি রোগের আক্রমণ দেখা দেয়, সেক্ষেত্রে আমাদেরকে ট্রাইসাইক্লাজোল আমরা স্প্রে করতে পারি। আচ্ছা, আইসোপ্রোথায়োন স্প্রে করতে পারি, অথবা মেটালেক্সিল ম্যানকোজেব এটাও করতে পারি, অথবা ট্রাইফ্লক্সিস্টোবিন টেবুকোনাজোল যে মিক্সচার, এটাও প্রয়োগ করতে পারি। তবে যেটা আমার বলার সেটা হচ্ছে অবশ্যই আপনারা বিঘা প্রতি 100 লিটার ওষুধ গোলা জল প্রয়োগ করবেন, এবং স্প্রে সবসময় বিকালের দিকে হবে, 3টের পরে হবে। আচ্ছা। আর রোগ পোকার নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেটা আপনারা অনেকে কোশ্চেন করলেন আমাকে, সেটা হচ্ছে রোগের ক্ষেত্রে বা পোকার ক্ষেত্রে লক্ষণটা ঠিকমতো জেনে তারপরে আমাদেরকে প্রতিকার দিতে হবে। আপনি বলছেন হলুদ হয়ে গেছে,
আমি তো এখানে বসে বুঝতে পারবো না। ঠিক, তাহলে ঠিক। আপনাকে কিন্তু সঠিক রোগটা বা পোকাটা আক্রমণটা নির্ণয় করতে হবে। হ্যাঁ। সেই জন্য আপনারা আমাদের ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ সঙ্গে। করতে পারেন, অথবা আমাদের ধান্য গবেষণা কেন্দ্রের সায়েন্টিস্টের সাথে যোগাযোগ করতে পারেন। স্যার ঘড়ি জানান দিচ্ছে যে আমাদের রীতি টানতেই হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা অংশ নিলেন, আজ স্টুডিওতে এসেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। সেই সঙ্গে প্রিয় দর্শক বন্ধু, আপনারা শুনলেন, অনেকে প্রশ্নও রাখলেন। আশা করব যে বিশেষজ্ঞরা যেটা বললেন সেটা যদি সঠিকভাবে আমরা অনুসরণ করতে পারি, ঠিক পরিচর্যা, পর্যবেক্ষণ ইত্যাদির মধ্য দিয়ে আগামী বোরো মরশুমে আমাদের খাদ্য ভাণ্ডারকে আমরা সুরক্ষিত রাখতে সমর্থ হব। এবং আপনারা যারা প্রথম থেকেই আলোচনা শোনেননি বা দেখেননি, আপনারা ইউটিউবে আমাদের অনুষ্ঠানটা দেখে নিতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে প্রতি বৃহস্পতিবার কলকাতা টিভির পর্দায় ঠিক বিকেল 5:30টায় বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু কোথাও যাবেন না। পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনাদের নজর থাকুক কলকাতা টিভির পর্দায়। নমস্কার।